হ্যালো এভরিওয়ান, তো আজকে এই ভিডিওর মধ্যে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লার্কশিপ যে মেন্স এক্সামিনেশন রয়েছে তার একটা স্ট্র্যাটেজি বলতে এখানে দেখো আমি তোমাদেরকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বুক লিস্ট কী কী থাকবে, তোমরা কী কী বই পড়বে, প্রথম হচ্ছে সিলেবাসটা কী কী পড়বে এবং বুক লিস্ট কী কী থাকবে, এছাড়া কারেন্ট টপিক তোমরা কী কী দেখবে রিপোর্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কারেন্ট টপিক একটা আসতে পারে, স্ট্যাটিক টপিকের পাশাপাশি কারেন্ট টপিকে কিন্তু তোমাকে কিন্তু দেখে যেতে হবে। আর একটা হচ্ছে মেনলি যেটা হচ্ছে তোমাদের 4 নম্বর পার্টে থাকবে, এই ভিডিওটা 4টে পার্টে কিন্তু ভাগ রয়েছে। 4 নম্বর পার্টটা ক্লার্কশিপ মেন্স কোর্সের জন্য আমরা একটা ব্যাচ শুরু করছি, তো সেটা ডিটেলস কিন্তু এখানে থাকবে। যারা ব্যাচ জয়েন করবে তারা 4 নম্বর পার্টটা দেখবে, আদারওয়াইজ এই 3টে কিন্তু তোমরা দেখে স্কিপ করে চলে যাবে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে সিলেবাসটা আমাদেরকে জেনে নিতে হবে। সিলেবাসটা যেমন পিএসসি সাইটে দেওয়া রয়েছে, ইংলিশের ক্ষেত্রে কী বলেছে, একটা রিপোর্ট লিখতে দেবে এবং রিপোর্টে কিছু পয়েন্ট কিন্তু দেবে ওখানে, ঠিক আছে। পয়েন্ট দিতেও পারে, নাও দিতে পারে, বা তোমাদের পয়েন্ট দিয়েও প্র্যাকটিস করবে বা হিন্ট দিয়েও প্র্যাকটিস করবে, হিন্ট ছাড়াও প্র্যাকটিস করবে তোমার নিজেদের বাড়িতে। এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে একটা সামারি বা প্রেসি কিন্তু একটা থাকবে। নেক্সট হচ্ছে এখানে ইংলিশের ক্ষেত্রে বেঙ্গলি থেকে তোমার এখানে ইংলিশে এবং আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এখানে কিন্তু তোমাকে ট্রান্সলেট করতে হবে। এটা হচ্ছে ইংলিশ পোর্শনে গ্রুপ এ এখানে থাকবে। এছাড়া এদের যে স্ট্যান্ডার্ডটা সেটা হচ্ছে মাধ্যমিক লেভেলে কিন্তু বলাই আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে মাধ্যমিক লেভেল আছে সেটার লেভেলে কিন্তু পরীক্ষাটা এক্সামিনেশনটা হবে। এছাড়া গ্রুপ বিয়েতে কী আছে, গ্রুপ বিয়েতেও কিন্তু সেম আছে, সেখানে হচ্ছে তোমাকে একটা রিপোর্ট লিখতে দেবে। এছাড়া তোমাকে একটা সামারি বা যেটাকে আমরা সারমর্ম বা সারাংশ বলে থাকি বাংলাতে, সেটা থাকবে। আর একটা হচ্ছে বাংলা থেকে ইংলিশে কিন্তু তোমাকে দেবে। এখানে যেরকম বলেছিল কি ইংলিশের ক্ষেত্রে এখানে বাংলা থেকে ইংলিশে, এবং এখানে কিন্তু তোমাদের ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ উল্টো থাকবে, ঠিক আছে। এখানে তোমাকে একটা কিন্তু ট্রান্সলেশন থাকবে। এবার হচ্ছে সেটা হচ্ছে তোমরা কী কী বই ফলো করবে। এবার দেখো বুক লিস্ট যদি আমি ইংলিশের ক্ষেত্রে বলি, তোমরা যদি ট্রান্সলেশনের ক্ষেত্রে মেনলি ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখো তাহলে তোমরা ট্রান্সলেশন যে পার্টটা রয়েছে সেখানে পিকে দে সরকারের যে বইটা রয়েছে সেই বইটা তোমরা রেফার করতে পারো। ওই বইটা কিন্তু খুব ভালো বই আছে, ওই বইটা তোমাদের রিপোর্টের ক্ষেত্রে প্রেসির ক্ষেত্রেও কিছু তোমরা হেল্প পাবে। এছাড়া তোমরা ট্রান্সলেশনের হেল্প কিন্তু পাবে ওখানে। এরপর যদি তোমরা আরও স্পেশালি প্র্যাকটিস করতে চাও আরও ইংলিশ প্রেসি রিপোর্টের ক্ষেত্রে, সেখানে তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ বাই এসপি বক্সি অ্যান্ড রিচা শর্মা এই বইটা তোমরা দেখতে পারো। এই বইটা কিন্তু যথেষ্ট ভালো বই এবং অনেক বেশি মাত্রায় কিন্তু এখানে কিন্তু অনেক টপিক কিন্তু ধরা আছে, যেখানে তোমাদের প্র্যাকটিস করলে কিন্তু অনেকটাই কিন্তু তোমরা এগিয়ে থাকবে বাকিদের থেকে। এবার হচ্ছে তোমরা বেঙ্গলি বুক কী পড়বে। বেঙ্গলি বই দেখো, বেঙ্গলি বইয়ের ক্ষেত্রে যেটা একটা বই তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মাধ্যমিক বাণী বিচিত্রা। এই বইটা তোমরা কিন্তু নেবে, সেটা হচ্ছে বামনদেব চক্রবর্তী। অনেকে কিন্তু বইয়ের তোমরা বুকসের আমাদের স্ক্রিনশটটা দিতে বলেছিল, তাই জন্য আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো এখানে সারাংশ দেখো, লেখা রয়েছে, এখানে সারাংশ তুমি পেয়ে যাচ্ছ, এখানে বঙ্গানুবাদ পেয়ে যাচ্ছ এবং তুমি পেয়ে যাচ্ছ এখানে প্রতিবেদন রচনা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই 3টে আমাদের কিন্তু ক্লার্কশিপ মেন্সে কিন্তু রয়েছে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করা যেতে পারে। এবার যেটা রয়েছে তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন ছিল যে দাদা মার্কস কত তুলতে হবে পার্ট 2টার ক্ষেত্রে। দেখো পার্ট 2 এর ক্ষেত্রে মার্কস তুমি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, মানে তোমার যতটা তুমি পারবে। এবার 100-র মধ্যে 100 তুলতে পারলে ভালোই হয়, বা যেমন তোমাদের ফুল মার্কস রয়েছে 100%-এর মধ্যে যদি 90% তুলতে পারো সব থেকে ভালো হয়। কিন্তু তোমাকে কিন্তু একটা মোটামুটি ব্যালেন্স করে কিন্তু চলতে হবে, বা তুমি 70+ বা 75% যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার জব পাক্কা। কেননা সেখানে আমরা প্রিলিমসে 65 আমাদের কাট অফ এসছে, তো তোমার মার্কসটা তুমি কিন্তু এখনও জানো না যে কত আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করবে সব কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প করে আসার এবং কিছু লিখে আসার চেষ্টা করবে। কেননা তুমি যদি কিছু না লিখে আসতে হবে তাহলে কিন্তু মার্কস কিন্তু কাটা যাওয়ার সম্ভাবনা। এবং তোমাকে যেটা করতে হবে স্ট্র্যাটেজি মেনলি আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো এখানে ড্রাফটিংয়ের রিপোর্ট, এখানে কিন্তু সলিড নাম্বার তুলতে হবে। এখানে এইটা কিন্তু খুব ফরম্যাটটা ভালো করে করবে এবং তোমরা যেটা করবে সেটা হচ্ছে রিপিটেডলি কিন্তু তোমরা প্র্যাকটিস করবে কারেন্ট টপিক এবং স্ট্যাটিক টপিক দুটো নিয়েই করবে। এছাড়া এখানে 56 নম্বর তোলার জায়গা রয়েছে ট্রান্সলেশনের ক্ষেত্রে এবং প্রেসিটাও ক্ষেত্রে কিন্তু অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা মোটামুটিভাবে কিন্তু প্রেসি এই 3টেকে কিন্তু ইকুয়ালি কিন্তু ইম্পর্টেন্স দেবে বাংলা এবং ইংলিশ দূরের ক্ষেত্রে, যেটাকে আমরা সারাংশ বা সারমর্ম বলে থাকি। এবার চলে আসো আমাদের কিছু টপিক আমি কারেন্টে তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখানে যেমন দেখো সেলিং টোবাকো শুড বি ব্যান্ড, এটা কি ব্যান করা উচিত নয়। মোবাইল ফোন আমাদের কিন্তু মেন্স আগের বছর কিন্তু মেন্সে এরকম একটা কোশ্চেন এসেছিল। নিউজ পেপার, স্বচ্ছ ভারত অভিযান, নির্মল বাংলা, নির্মল ভারত, ঠিক আছে। এই যে স্কিমগুলো রয়েছে গভর্নমেন্টের সেখানে। এবার দেখো কী করবে, এটা হচ্ছে তোমাদের মোবাইল ফোন, যেটা টেকনোলজি পার্টের মধ্যে পড়ছে, এটা অ্যাওয়ারনেস পার্টের মধ্যে পড়ছে, এটা নিউজ পেপারটা তোমাদের এখানে রিসেন্ট টপিকের মধ্যে পড়ছে, এখানে তোমার সোশ্যাল যে গভর্নমেন্টের স্কিমগুলো রয়েছে এটা সেখানে পড়ছে। এটা হচ্ছে তোমার সাব টপিক, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের এখানে ডিজিটাল এডুকেশন দেওয়া রয়েছে, ইকোনমিক ইম্প্যাক্ট ডিউ টু লকডাউন, এখন যে পরিস্থিতি রয়েছে কারেন্ট সিচুয়েশনে, সেভ ট্রি, ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ। এছাড়া তোমরা যেটা করবে নয়েজ, মিউজিক, আনএমপ্লয়মেন্ট, জিএসটি সম্বন্ধে একটা ধারণা ইকোনমি রিলেটেড এখানে রয়েছে। 75 ইয়ার্স অফ ওয়ার্ল্ড ওয়ার, এখানে ওয়ার্ল্ড ওয়ারের 75 ইয়ার্স এই বছর কিন্তু হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর ক্ষেত্রে, সেটা তোমরা কিন্তু ভালো করে দেখবে, কারণ এটা কারেন্ট টপিক রয়েছে। হিউম্যান রাইটস থেকে দেখবে, প্রপার্টি ইন ইন্ডিয়াতে প্রপার্টি রয়েছে, ফরেস্ট ফায়ার কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে অনেক জায়গায় হয়েছে, গ্লোবাল যে রিসেশন রয়েছে এটা থেকে দেখা যেতে পারে। এছাড়া যেটা দেখবে
কেরালায় দেখেছো এলিফ্যান্ট একটা কেস হয়েছিল, তো সেটা কি আমাদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা, সেটা কি তোমাদের ভায়োলেট করছে কি করছে না সেটা দেখবে। খরা থেকে দেখবে গ্রিন হাউস এফেক্ট দেবে। গ্রিন হাউস এফেক্ট মানে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট রিলেটেড। এনভায়রনমেন্ট রিলেটেড খুব স্পেশালি কিন্তু তোমরা কিন্তু এটা কিন্তু জোর দেবে, কেননা এনভায়রনমেন্ট রিলেটেড কিন্তু একটা দুটো কোশ্চেন কিন্তু আসতেই পারে। এছাড়া অন্ধ্রপ্রদেশে গ্যাস লিক হয়েছিল, সেটাও কিন্তু রিসেন্ট টপিকের মধ্যে পড়ছে, সেটাও তোমরা দেখবে। এই যে পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপ আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখো তোমার কাছে যদি টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল থাকে, তাহলে তুমি যদি এরকম খোলো, এখানে দেখো টেলিগ্রাম অ্যাপটার এখানে ডান দিকে এরকম একটা অপশন পাবে, সার্চ অপশন। সেখানে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নামটা লিখে দাও, ভিশন WBCS, তাহলে তোমরা ওখানে দেখবে 11,000 সামথিং কিন্তু ওখানে মেম্বার যুক্ত রয়েছে। ওখানে যুক্ত হয়ে যাও, ওইখানে আমি সব ওখানে WBCS আমাদের যা ক্লাস হয় সেটা আমি দিয়ে দিই। এছাড়া আমাদের ডেলি ক্লাসেস ইউটিউবে যা আপলোড হবে, ডে শিডিউল কীরকম কী হতে চলেছে, আপকামিংস আমাদের পেইড কোর্স কীরকম কী আসছে, সবের নোটিফিকেশন কিন্তু আমি ওখানে দিয়ে দিই, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এখানে যেটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে পার্ট 2, পার্ট 1 আমি সিলেবাস তোমাদের আলোচনা করে দিলাম। পার্ট 2 যেটা করলাম সেটা হচ্ছে আমাদের বুক লিস্ট আলোচনা করলাম, তোমার এখানে বাংলা বইটা আলোচনা করলাম, এখানে কিছু টপিক আমি তোমাদেরকে বলে দিলাম। এবার হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে পার্ট 4 হচ্ছে আমরা দেখো আমাদের ক্লার্কশিপের জন্য, মেন্সের জন্য যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, যারা ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছো, তাদের জন্য আমরা একটা 20 মক টেস্ট নিয়ে আসছি, ডেসক্রিপটিভ টাইপ, ইংলিশে 10টা, বাংলায় 10টা। এবং এই যে মক টেস্টগুলো তোমরা দেবে সেটা কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপের মধ্যে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, এবং অল যে টেস্টগুলো দিচ্ছ সেখানে কিন্তু ভিডিও টেস্ট, যে টেস্টগুলো দিচ্ছে ভিডিও সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আমাদের ডেবলিনা ম্যাম এখানে ভিডিও সলিউশনগুলো দেবে, এবং তাছাড়া 20টা মতো কনসেপ্ট বিল্ডিং ক্লাস, যেগুলো আমাদের প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্ট, এগুলোর উপর কিন্তু তোমাদের স্পেশালি কিন্তু একটা 20টা মতো কনসেপ্ট বিল্ডিং ক্লাসেস থাকবে। এছাড়া যেটা থাকবে PDF স্টাডি মেটেরিয়াল থাকবে তোমাদের, রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন। আমি মডেল কিছু তোমাদের প্র্যাকটিস স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, যে এই টপিকগুলোর ওপর, যেগুলো তোমরা কিন্তু নিজেদের মতো প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট বিল্ডিং ক্লাস অ্যাটেন্ড করবে, তারপর তুমি 20টা মক টেস্ট দেবে। এবং এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দেখো সমস্ত কোর্সের ডিটেলস দেওয়া রয়েছে, একটা ভিডিও দেওয়া রয়েছে, একটা PDF দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, তোমরা এখানে এই নাম্বারে আমাদের এই কোর্সে এনরোল করার জন্য এটাতে তোমরা মোটামুটি হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া লাস্ট ডেট যেটা রয়েছে আমাদের 10/8, এখানে রয়েছে 11 তারিখ থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। ওকে, এবার দেখো আমাদের যে ক্লার্কশিপ মেন্সের ক্লাসটা শুরু হচ্ছে, সেখানে একটা মডেল অ্যান্সার কিন্তু আমাদের দেবলিনা ম্যাম অলরেডি করে দিয়েছেন। তো সেটা কিন্তু কমপ্লিট ভিডিও সলিউশনটা ঠিক এখনই কিন্তু তোমরা দেখতে পাবে। মক টেস্ট 1টা যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখনই দেখতে পাবে। তো তোমরা এই আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে মক টেস্ট 1-এর, সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি। কোশ্চেনটা ডাউনলোড করে নাও, নিজের মতো করে তুমি প্র্যাকটিস করো। এরপর ভিডিও সলিউশনটা আমাদের এই ভিডিওটার সাথে সাথেই আমার এখনই কিন্তু এসে যাচ্ছে। এইবার হচ্ছে তোমরা ভিডিও সলিউশনটা দেখতে পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো আজকে আমরা PSC ক্লার্কশিপ এক্সাম মেন্সের মক টেস্ট 1 সলিউশন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে সলিউশন ভিডিওতে আমরা মক টেস্টের যে ইংলিশ পোর্শনটা আছে, ইংলিশ মক টেস্ট যেটা আছে, সেটার ফার্স্ট পার্টটা নিয়ে আমরা ডিল করব, এবং প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ডিটেইলিং এ আমরা দেখব যে আমরা সলিউশনটা কি করে করেছি, এবং আরো কি কি করা গেলে আরো বেটার ভাবে আমরা করতে পারবো আমাদের মেন্সটা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে রিপোর্ট। আমি তোমাদেরকে মক টেস্টে লিখতে দিয়েছিলাম ড্রাফট রিপোর্ট within 150 to 200 words on Amphan cyclone occurred in West Bengal. রিপোর্ট এটা খুবই একটা সমসাময়িক একটা ঘটনা, এবং রিপোর্টের ক্ষেত্রে প্রথমেই যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে, প্রথমেই যেটা আমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে কি টাইটেলটা আমাদেরকে লিখতে হবে। এবং টাইটেলটা কেমন হতে হবে? খুব একটা ক্যাচি টাইটেল হতে হবে। ক্যাচি বলতে কি, যেরকম আমরা যখন পেপার পড়ি তখন আমরা যে হেডলাইন্সটা দেখি সেটাকে কিন্তু এখানে বলছে টাইটেল। তো হেডলাইন্সটা প্রথমেই আমাদের নজরে পড়ে, কারণ হেডলাইন্সটা এমন একটা ভাষায় থাকে যেটা নজরে যাতে পড়বেই, এরকম একটা ভাষায় হেডলাইন্সটা থাকে। তো সেক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর সময়ও আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে হেডলাইন্সটার মধ্যে মানে পুরো ঘটনাটা একদম 2-4টে কথাতে যাতে ডেসক্রাইব করা থাকে, এবং সেটা রিডার্সদেরকে যাতে অ্যাট্রাক্ট করে যে আমি এটা পড়বো, হেডলাইন্সটা দেখি। তো এই ক্ষেত্রে যেরকম আমি হেডলাইন্সটা দিয়েছি, আমফান কলকাতা ডিভাস্টেটেড as cyclone kills people and millions without electricity। তো আমি এখানে কি দিয়েছি, আমফান দিয়ে হাইফেন দিয়েছি। কোথায় হয়েছে? কলকাতার সাইক্লোনে ডিভাস্টেটেড হয়ে গেছে, এবং এই সাইক্লোনের দ্বারা কি হয়ে গেছে, মানুষ মারা গেছে, এবং এখনো অবধি মিলিয়ন্স অফ পিপল ইন কলকাতা আর উইদাউট ইলেকট্রিসিটি, লাইট ছাড়া তারা বাস করছে। এই টাইটেল থেকে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে রিপোর্টটা কি নিয়ে হতে পারে। বোঝা যাচ্ছে? টাইটেলটা কিন্তু সবসময় এরকমই হতে হবে। নেক্সট হচ্ছে যেটা
আমরা যেটা অনেকে যেটা বাইলাইন বলে সেটা হচ্ছে বাই স্টাফ রিপোর্টার। ঠিক টাইটেলটার নিচে বাই স্টাফ রিপোর্টার হতে পারে, যদি মেনশন করা থাকে যে তুমি নাম দিতে পারো তোমরা নিজেদের, তাহলে বাই যাদের যাদের নাম সেই নাম রিপোর্টারের নাম লিখতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে ফর্মাল রিপোর্টের ক্ষেত্রে আমরা লিখে থাকি বাই স্টাফ রিপোর্টার, যেটা থাকে একদম টাইটেলের ঠিক নিচে। তারপরে আমরা এবার ঢুকছি বডিতে। তার আগে আমরা ঢুকবো হচ্ছে ইন্ট্রোডাকশন। এই পার্টটাকে আমরা বলছি ইন্ট্রোডাকশন, যেখানে কিনা জায়গার নাম এবং ডেট লেখা থাকবে, জায়গার নাম এবং ডেট লেখা থাকবে। এবার ইন্ট্রোডাকশন আমি কি দিয়েছি? Amphan made landfall on Wednesday, lashing coastal areas with ferocious wind and rain. The storm is weakening as it moves north into Bhutan. তো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু খুব ছোট কথায় লেখা থাকবে, খুব ব্রিফে লেখা থাকবে অ্যাবাউট দ্য হোল স্টোরি। অ্যাবাউট দ্য হোল স্টোরিতেও কিন্তু ইন্ট্রোডাকশনে একটা ছোট একটা আভাস পাওয়া যাবে যে আমি কি বলতে যাব, আমার বডিতে, রিপোর্টের বডিতে আমি কি বলতে যাবো, সেটা কিন্তু একটা ছোট ফর্মে, খুব ক্রিস্প ফরম্যাটে বলা থাকবে। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কখনোই নিজের মতামত দেওয়া যায় না, সেটা তোমরা জানো। কখনোই আমরা নিজের মতামত দেব না, মানে অযথা কোনো কথা বলে রিপোর্ট রাইটিংটাকে একদম গেজিয়ে দেব না, টু দি পয়েন্ট কথা বলবো, খুব ক্রিস্প ফরম্যাটে কথা বলবো, একদম একদম হাই ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজে বলতে হবে, ভাষাটা একদম সেই উচ্চ মানের হতে হবে, সেটারও কোনো কথা নেই। একদম টু দি পয়েন্ট, রিডাররা যাতে বুঝতে পারে, সোজা সাপটা ভাষায় আমাদেরকে পুরো জিনিসটা বোঝাতে হবে। নেক্সট আমি ঢুকছি বডিতে। বডিতে দিয়েছি আমফান বিগ্যান হিটিং সুন্দরবন, a mangrove area around India-Bangladesh border, home to about 4 million people. Parts of West Bengal and Odisha states in India and areas in southwest Bangladesh face the cyclone with winds gusting up to 185 km per hour, that is 115 meter per hour. তো বডি অফ দ্য রিপোর্টে আমরা একদম ডিটেলস দেব, একদম সোজা সাপটা ভাষায়। আমি ইচ্ছে করে এই রিপোর্টটাতে আমফানের সম্পর্কে কিছু ডিটেলস বেশি করে দিয়েছি। যদি আসে আমফানের সম্পর্কে এইটুকু লিখলেও কিন্তু অনেকটাই নাম্বার পাওয়া যাবে। আমি ইচ্ছে করে অনেকটা ডিটেলস দিয়েছি। যদি এতটা ডিটেলস যদি মনে নাও থাকে, অ্যাটলিস্ট আমি বলবো যে সমসাময়িক ঘটনার কিছু কিছু ডিটেলস মনে রাখা ভালো। যেরকম সাইক্লোনের স্পিডটা কত ছিল, কোথা থেকে সেটা শুরু হয়েছে, কোথায় গিয়ে ল্যান্ডফল হয়েছে, এই জায়গাগুলো কিন্তু মনে রাখা অনেক বেশি জরুরি। কোন কোন স্টেট এফেক্ট করেছে, কোন কোন স্টেট ছুঁয়ে ছুঁয়ে গেছে সাইক্লোনটা, এগুলো কিন্তু জানা জরুরি এবং রিপোর্টের ক্ষেত্রে এগুলো খুবই দরকার। নেক্সট আমি আসছি রিপোর্টের বডির পরে যেটা সাব বডি, সেটার শেখাচ্ছি, যেখানে আমরা বলছি যে 72 জন মানুষ মারা গেছে ওয়েস্ট বেঙ্গলে এবং 12 জন ডেথ হয়েছে বাংলাদেশে। তো ক্যাজুয়ালিটিস কথাতে অবশ্যই আসবো, কারণ এটা একটা ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার যেরকম আমফান হোক, ফ্লাড হোক, আর্থকোয়েক হোক, বা একটা নেগেটিভ ইভেন্ট যেরকম প্যান্ডেমিক হোক, সেক্ষেত্রে ক্যাজুয়ালিটিস এর খবর আমাদেরকে রাখতেই হবে। আমি তবুও বলছি, যদি মনে না থাকে এক্সাক্ট নাম্বারটা যে কতজন মারা গেছে বা কিছু, কাছাকাছি গেলেও হবে, কারণ কেউ খুঁটিয়ে দেখতে যাবে না যে এ ঠিক ইনফরমেশন দিয়েছে কিনা, বিকজ এটা আমরা পরীক্ষার জন্য করছি, মোটামুটি বললেও হবে। নেক্সট আমি কোটেশন, আমি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের একটা কোটেশন দিয়েছি। এই কোটেশনের ক্ষেত্রে আমি বলছি, যদি মনে থাকে তাহলেই ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবে। ডাইরেক্ট স্পিচ মানে আমি যেরকম কমা দিয়ে দিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারের কোটেশন দিয়েছি। যদি ডাইরেক্ট কোটেশন না মনে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচও কিন্তু কোটেশনটা বলা যেতে পারে। যেরকম ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি said that it was a bigger disaster than COVID-19. Area after area has been ringed. এইভাবেও বলা যেতে পারে। সেক্ষেত্রে সেই মানুষটার বা সেই বক্তার একদম পুঙ্খানুপুঙ্খ কথাটা আমরা কোট না করলেও চলে, ঠিক আছে? ইনডাইরেক্ট স্পিচও কিন্তু বললে চলে, কিন্তু কোটেশনটা দেওয়া কিন্তু খুব জরুরি রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। এবার শেষের দিকে আমরা ঢুকছি, যেখানে আমরা বলবো যে সেই জায়গাগুলোর কিরকম অবস্থা। যেরকম আমি বলেছি 3টে ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেইনলি এফেক্টেড হয়েছে। মানুষজনের কিরকম অবস্থা, কলকাতায় মানুষজনের কিরকম ভয়ঙ্কর অবস্থা। Some of the worst hit areas, mobile phones are also not working. ইলেকট্রিসিটির সাথে কি বলছি, মোবাইল ফোনও কাজ করছে না। নেক্সট আমরা কনক্লুশনে ঢুকছি। কনক্লুশনটা দুটো ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেটর বা কোনো অথরিটি
তার বক্তব্য দিয়ে শেষ করতে পারি, যে সে কি বলতে চাইছে তার বক্তব্য দিয়ে শেষ করতে পারি। আরেকটা কি হতে পারে, রিপোর্ট রাইটিং এর মূল অবজেক্টিভ কি থাকে, যে প্রশাসনকে বা মানুষকে অ্যাওয়্যার করবার, যে এই অবস্থা চলছে। যেরকম আমি এখানে বলেছি, ভেরিয়াস ট্রিজ আর uprooted, ল্যাম্প পোস্ট, ট্রাফিক লাইট, স্ট্রিটস আর অল waterlogged, vehicles are crushed under fallen trees। তো এই যে পরিস্থিতিটা, এটা যখনই আমি কনক্লুশনে মেনশন করছি, তখন অ্যাডমিনিস্ট্রেশনের নজরেও আসবে, বিভিন্ন যে এনজিও আছে তাদের নজরে আসবে, যে এরকম অবস্থায় জায়গাটার আমাদের কিছু করা উচিত। সো এরকম একটা ইনফরমেটিভ ওয়েতেও কিন্তু কনক্লুশন আমরা দিতে পারি। বোঝা গেল রিপোর্ট রাইটিংটা? আচ্ছা, এবার আমরা ঢুকবো হচ্ছে প্রেসিতে। প্রেসির মূল জিনিসটাই হচ্ছে, আগে প্যাসেজটা ভালো করে পড়তে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়ার্ডস। প্রেসির ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড লিমিটটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। চেষ্টা করবে প্রেসি যখন অ্যাটেম্প্ট করবেন, তখন অবশ্যই করে প্রেসির মধ্যে কতগুলো শব্দ আছে সেটা গুনে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। কারণ আমাদেরকে এর 1/3 বা 1/3 ওয়ার্ডে নামিয়ে কিন্তু আনসারটা লিখতে হবে। 1/3 ওয়ার্ডে নামিয়ে আমাদেরকে কিন্তু প্রেসির আনসারটা লিখতে হবে। তাই প্রেসি পেয়ে আগের কাজ যেটা হবে সেটা হচ্ছে ঝটাঝট কাউন্ট করে নিতে হবে কতগুলো ওয়ার্ড আছে। এই প্রেসিটাকে আমি বোঝাচ্ছি। প্রেসিটা কি নিয়ে? ট্রাই টু বি ব্রেভ অ্যান্ড ফার্ম, ফিয়ারিং গড অ্যান্ড ফিয়ারফুল অফ নান। In every action in which you take part and in all you say, let only thought be in your mind, is what I am doing or saying right? And if your conscience says yes, then do or say that thing persistently, fearless of all opposition. Some of your companions may be against you. You may sometimes lose the favors of men. But never mind. Persevere and be brave, for God is on your side. You need not care what the world thinks of you, so long as you know that your purpose is honest. তো এখানে মূল বক্তব্যটা আমাদের কিন্তু পড়ে বুঝে নিতে হবে, কারণ প্রেসিতে ওয়ার্ড লিমিট আছে, বেশি শব্দ ব্যয় করলে চলবে না। টু দি পয়েন্টে আমাদেরকে পুরো প্রেসিটা লিখতে হবে। এখানে মূল বক্তব্যই হচ্ছে যে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে যখন আমরা কোনো কাজ করতে যাব, তখন নিজের বিবেককে প্রশ্ন করব, আমি কি ঠিক করছি? আমার উদ্দেশ্যটা কি সৎ? যদি সৎ থাকে তাহলে যাই হয়ে যাক না কেন, যে আমার পাশে থাকুক আর না থাকুক, আমার সেই সৎ প্রচেষ্টা সাফল্য আনবেই। কারণ আমার পক্ষে ঈশ্বর আছে, আর ঈশ্বর সবসময় সৎ প্রচেষ্টার সঙ্গে থাকে। এবার আমরা আনসারটা দেখবো। প্রেসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে টাইটেল। পুরো প্রেসিটা পড়ে যেটা মূল ভাব সেটাই কিন্তু টাইটেল হয়। পুরো প্রেসিটা পড়ে যেটা মূল ভাব সেটাই কিন্তু একদম কম কথায় টাইটেল হবে। যেরকম আমি এখানে টাইটেল দিয়েছি, ফিয়ার গড অ্যান্ড নাথিং এলস। ফিয়ার গড অ্যান্ড নাথিং এলস, ঈশ্বরকে ভয় করো, আর কিছুকে ভয় করো না। যদি তুমি সৎ পথে থাকো তাহলে ঈশ্বর তোমার সাথে থাকবে, যদি তুমি অসৎ পথে থাকো তাহলেই কিন্তু ঈশ্বর তোমার সাথে থাকবে না, আর সেটার শাস্তি তোমরা পাবেই। এটাই ছিল হচ্ছে আমাদের প্যাসেজের মূল বক্তব্য। আমাদেরকে এই টাইটেলে প্যাসেজের মূল বক্তব্যটাকেই ফুটিয়ে তুলতে হবে। তাই খুব ভালো করে পড়ে খুব কম কথায় টাইটেলটা লিখতে হবে। এইবার আসছে আমি বডিতে। আমরা 106 আমরা দেখেছিলাম যে প্যাসেজটার ওয়ার্ড, তো তার 1/3 হয় হচ্ছে 35। 106 এর 1/3 35 এর মতন হয়। 35 যদি এক্সাক্ট নাও হয়, আমরা 35 এর থেকে 10টা বেশি ওয়ার্ডও লিখতে পারি। আমি এখানে 10টা বেশি ওয়ার্ড লিখে 45 এ নামিয়েছি প্রেসিটাকে। We should be guided by conscience in whatever we do. Some of our friends may oppose us, but if our conscience approves our action, we should do it fearlessly. This may sometimes cost us the favors of men, but God be on our side. তো কি বলছে এখানে? একদম ছোট কথায় নামিয়েছি যে সবসময় আমাদেরকে বিবেক যা বলছে সেটা মেনে চলা উচিত। হয়তো আমাদের পাশে অনেক মানুষ থাকবে না, অনেক মানুষ চলে যাবে, কিন্তু নির্ভয় এগোনো উচিত, কারণ আমাদের পাশে কে থাকবে? ঈশ্বর থাকবে। তো একদম ছোট কথায় প্রেসি কিন্তু একদম ছোট কথায় নামাতে হবে। এর জন্য কিন্তু অনেক বেশি মডেলস প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি পড়তে হবে যে ছোট কথায় কি করে নামানো যায়। বোঝা গেল? এটা গেল আমাদের প্রেসি। এবার আমরা ট্রান্সলেশনে ঢুকছি। আমাদের ট্রান্সলেশন আছে, তোমরা জানো। ট্রান্সলেশনের কথা আমি আবার বলবো, ট্রান্সলেশন কিন্তু একদম
লেম্যান ল্যাঙ্গুয়েজে, কোনো ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার নেই, কোনো বড় বড় কথা বলার দরকার নেই, যা লেখা আছে একদম হুবহু না পারলেও মোটামুটি করলেও চলবে, মোটামুটি করলেও চলবে, মূল ভাবটা বোঝানো নিয়ে কথা। আমি প্যাসেজটা যেটা ছিল আমাদের মকে, সেটাকে আমি ভাগ ভাগ করে তার নিচে আমি ট্রান্সলেশন গুলো দিয়ে বোঝাবার চেষ্টা করাবো। যেরকম প্রথম প্যাসেজটা আমাদের কাজী নজরুলের ছিল, কাজী নজরুল ইসলামকে নিয়ে ছিল, যার ডেট অফ বার্থ দেওয়া আছে, এগুলো খুব সোজা, এগুলো সঙ্গে সঙ্গে ইংলিশে কনভার্ট করা যায়, জ্যৈষ্ঠ ভাদ্র কনভার্ট হয়ে যাবে। বাঙালি কবি ওয়াজ আ বেঙ্গলি পোয়েট এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি এবং লেটার দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাংলা কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনের জন্য সর্বাধিক পরিচিত। তো হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং বেঙ্গলি পোয়েটস, অবশ্যই যেটা আপনি বলছি, এবং বলছে ঔপন্যাসিক মানে নভেলিস্ট, নাট্যকার মানে প্লেরাইটস, সঙ্গীতজ্ঞ মিউজিশিয়ানস, দার্শনিক ফিলোসফার্স অফ দ্য 20th সেঞ্চুরি, অফ দ্য বিংশ শতাব্দী অফ দ্য 20th সেঞ্চুরি, যিনি কিনা একটা বিশাল ভূমিকা পালন করেছেন মানুষকে প্রগতিশীলের দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রোগ্রেসিভ ইম্পেটাস। নেক্সট প্যারা আসছে হচ্ছে, তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষীর এক তুঙ্গীয় নিদর্শন। হি ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট পার্সোনালিটিস, একদম সাদা ছাপটা ভাষায়, বেস্ট পার্সোনালিটিস ইন দ্য ফিল্ড অফ বেঙ্গলি লিটারেচার, সোসাইটি এবং কালচার, অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ বেঙ্গলি। এখানে দেওয়া আছে বাঙালি মনীষীর এক তুঙ্গীয় নিদর্শন, এটাকে একদম এক্সাক্ট ট্রান্সলেশনের কোনো দরকার নেই, সোজা কথা, হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ বেঙ্গলি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা গান সমানভাবে সমাদৃতা। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। His poems and songs are equally admired in West Bengal and Bangladesh. খুবই সহজ, আমরা জানি তাকে বিদ্রোহী কবি বলা হতো। তো he has been called as a rebellious poet because of his rebellious attitude in the poetry. তার যে বিদ্রোহী ভাব যেটা আমরা তার কবিতায় পেয়ে থাকি, তার জন্যই তাকে আমরা বিদ্রোহী কবি নামেও চিনি। ঠিক আছে, একদম সোজা ভাষায় তারপরের লাইনটা, তার কবিতায় মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। The main theme of his poems was a vocal protest against human oppression, social injustice and exploitation. একদম সোজা কথায় যা আছে, সোজা কথায় সেটাকে নামানো, এটাই হচ্ছে ট্রান্সলেশনের মূল কথা। প্রথমেই পড়ে প্রথমেই লেখা শুরু না করে একটু ভেবে আস্তে ধীরে করলেও কিন্তু ব্যাপারটা সাজানো যেতে পারে, যে এই জায়গায় আমি এই শব্দটা দেব, এই জায়গায় এই শব্দটা দিলে মোটামুটি হয়ে যাবে। নিজের মাথা মেরে যে আরো একদম এক্সাক্ট ওয়ার্ড এটা করার দরকার নেই, যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা হয়ে যাবে সেটাই লিখে দেওয়া বেটার। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। The dignity and importance of Kazi Nazrul Islam in the 20th century Bengali mind is immense. তো আমরা এভাবেও লিখতে পারি, during 20th century the importance of Kazi Nazrul Islam as a Bengali poet is huge. এইভাবেও লেখা যেতে পারে। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। As a poet, writer, musician, journalist, editor, politician, soldier, Nazrul was always vocal against injustice and injustice. বোঝা গেল? তো এইভাবে কিন্তু একদম সোজা ভাষায় তাকে আমরা বলতে পারি এবং সোজা ভাষায় লিখতে পারি। রেবেল পোয়েট হিসেবে তাকে বলছে, যেমন লেখাতে বিদ্রোহী তেমনই জীবনে, কাজেই বিদ্রোহী কবি। তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বছর উদযাপিত হয়ে থাকে। অ্যাজ আ রেবেল ইন রাইটিং সো ইন লাইফ, তিনি তার লেখাতে যেরকম আমরা বিদ্রোহ পেয়ে থাকি, বিদ্রোহের ছাপ পেয়ে থাকি, সেরকমই তিনি কবি হিসাবেও বিদ্রোহী ছিলেন এবং তার মৃত্যু এবং জন্মবার্ষিকী দুই বাংলাতেই পালন করা হয়। এবার আমরা প্যাসেজ 2 তে আসছি। দুটো প্যাসেজ দেওয়া ছিল, প্যাসেজগুলো যত দূর সম্ভব আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের ওপরেই কিন্তু ট্রান্সলেশন, প্রেসি রিপোর্ট অনেকটাই তৈরি হয়ে যায় প্র্যাকটিসের ওপরে। যত প্র্যাকটিস করবেন তত ওয়ার্ড আসবে, তত আরো কিভাবে ভালো করে লিখবো সেটা তৈরি হয়ে যাবে। তো প্র্যাকটিসের ওপরেই কিন্তু পুরো জিনিসটা নির্ভর করে।
প্র্যাকটিস করবেন এবং অবশ্যই করে চেক করাবেন যে আরো কিভাবে ভালো করা যেতে পারে। বেশি করে বাংলা, বেশি করে ইংরেজি পড়তে হবে, তাহলে কিন্তু শব্দকোষ বা ভোকাবুলারি বাড়বে, লেখার কায়দা বাড়বে, যত পড়বেন তত কিন্তু জিনিসটা তৈরি হবে। নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অবশ্যই এইগুলো অনেক বেশি সোজা। নজরুল ওয়াজ বর্ন ইনটু আ পুয়ার মুসলিম ফ্যামিলি। প্রাইমারি এডুকেশনটা ছিল মেনলি ধর্মীয় বা রিলিজিয়াস। তিনি মস্কে বা মসজিদে তিনি কাজ করতেন। তো একদম সোজা সাপটা ভাষা যদি দেখা যায়, পুরো জিনিসটাকে কিন্তু নামানোর চেষ্টা করেছি। আমি যদি আপনারা যদি ভালো করে দেখেন, আমি শক্ত ওয়ার্ডস আমি ইউজ করিনি। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মতো কবিতা, ধূমকেতুর মতো সাময়িকা। So during this time, he embarked on a direct struggle against the British Raj, publishes poems like Rebel and Break Song. ভাঙার গানের কথা বলা হচ্ছে, তো সেখানে আমি সেটা দিয়েছি Rebel and Break Song, ধূমকেতু, Comet like periodicals. After being imprisoned, জেলে বন্দী হলে পর লিখেন রাজবন্দির জবানবন্দি। এইসব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। After being imprisoned, he wrote the statement of the political prisoner. In all these literary works, opposition to imperialism was obvious. তো imperialism মানে ব্রিটিশ রাজের ক্ষেত্রে তার যে অপোজিশন, সেটা তার লেখাতে একদম স্পষ্টভাবে সেটা আমরা পেয়ে থাকি। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলো। তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। অবশ্যই আমরা সেটা জানি যে ছোট গল্প, নাটক লেখা সত্ত্বেও তাকে আমরা কবি হিসাবে আমরা তাকে বেশি পেয়ে থাকি। সেটাই লিখবো আমরা এখানে আমাদের ট্রান্সলেশনও কিন্তু আমরা সেটাই লিখবো। Although he wrote short stories, novels, plays, he is better known as poet. বোঝা যাচ্ছে তো? এইভাবে একদম সোজা সাপটা ভাষায় ট্রান্সলেশনটা করতে হবে, যেটার কিন্তু মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস। মক প্র্যাকটিস করুন এবং চেক করান, প্র্যাকটিস করুন, চেক করান। এই করতে করতে কিন্তু জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো মতন তৈরি হয়ে যাবে। মধ্য বয়সে তিনি পিক্স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 1972 সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এ সময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানে তিনি মৃত্যুবরণ করেন। ইন মিডল এজ, মধ্যবয়স্ক সেটাকে আমি বলছি, ইন মিডল এজ হি কন্ট্রাক্টেড পিক্স ডিজিজ, বা লিখতে পারেন হি ওয়াজ অ্যাফেক্টেড বাই পিক্সিস ডিজিজ। অ্যাজ এ রেজাল্ট হি হ্যাড টু স্টে অ্যাওয়ে ফ্রম লিটারারি ওয়ার্ক টিল হিজ ডেথ। সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। At the same time, he lost his mental balance. মানসিক ভারসাম্য তিনি হারিয়ে ফেলেন। He came to Dhaka with his family in 1972 at the invitation of the Bangladesh government. এবং at that time he was given the nationality of Bangladesh. There is where he died. তো এটা ছিল পুরো মক টেস্টের সলিউশন। এভাবে কিন্তু আমরা অনেকগুলো মক টেস্ট দিতে থাকবো এবং সলিউশন ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন, কারণ এতে আমি অনেক বেশি করে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে? তো all the best and thank you.